পরি ফ্রেশ হয়ে এসে খেতে বসে। এরপর শুরু হয় সুলতান আর তিশার বোঝানো। পরি শুধু চুপচাপ খাচ্ছে আর ওদের কথা শুনছে। মোট কথা এক কান দিয়ে ঢুকাচ্ছে আর অন্য কান দিয়ে বের করছে। ওদের বোঝানো শেষ না হতে আদিল, রেখা, জান্নাত, রওশান আরও শ্বশুর শাশুড়ি এসে হাজির হয়। সকলের এমন বোঝাপড়ায় পরি অতিষ্ঠ হয়ে যায়। এমনিতেই এই সময়টা মুড সুইং, তার মধ্যে এখন এসব কথাবার্তা পরির কাছে বিরক্তই লাগছে। নিজেকে সংযত রেখে অসহায়ভাবে মায়ের দিকে তাকালো। নিজেই বলল, আমি এখন একা থাকতে চাই। সবাই পরির অবস্থাটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। একে একে সবাই রুম থেকে বেরিয়ে যায়। এখন রুমে শুধু পরির মা আর শাশুড়ি। শাশুড়ি পরির হাত ধরে বলল, আমাদের উপর অনেক ক্ষোভ জমে আছে, তাই না রে? একটা কথা তাহলে তুমিও ভালো করে জেনে রাখো, আমার বাড়ির বউকে না নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা অপেক্ষা করব তোমার জন্য। শাশুড়ি চলে যাওয়ার পর মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। বুক সেলফ থেকে একটা বই নিয়ে পড়ি পড়া শুরু করলো। বই ধরতে সেদিন সাদাফের আচরণের কথা মনে পড়ে যায়। চোখ দিয়ে পানি পড়ে। মুহূর্তেই নিজেকে শক্ত করে বলে, না, আমি কাঁদবো না, আমি পড়াশোনা ছাড়বো না। বিয়ের পর যারা পড়াশোনার বিরুদ্ধে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। ইচ্ছাশক্তি থাকলে বিয়ের পরও পড়াশোনা সম্ভব। আমি আমার বাবুকেও মানুষ করব আর নিজেও প্রতিষ্ঠিত হব। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের হাতে আর নিপীড়িত হওয়ার সুযোগ দিব না। সকলের মন জুগিয়ে চলার জন্য আমার জন্ম হয়নি। প্রয়োজনে আমি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হব, তবু আমার পড়াশোনা আমি চালিয়ে যাব। এসব কুসংস্কারের ধার ধারলে চলবে না। বইটা পড়া শুরু করতেই প্রতিবেশী কয়েকজন আন্টি আসে। এরা পরীকে খুব ভালোবাসে। পরী সকলকেই সালাম দেয়, কেমন আছিস মা? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। শোন মা, তোকে কিছু কথা বলতে আসলাম, বলো না কি বলবে? দেখ মা, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা সব শুনেছি। ছেলেটা কেমন কান্নাকাটি করছে, পাগলের মতো ঘুরছে। বলছিলাম বাচ্চাটার কথা একটু ভাব, বাচ্চার কথা ভেবে ওকে ক্ষমা করে দে। পরি মনে মনে বলছে, এই ছেলে তো দেখছি খুব প্যারায় ফেলছে আমায়, সবাইকে একদম হাত করে নিয়েছে। বিকেলে খাওয়া শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করে, তখনই নিশান আর ওর বাবা মা আসে। ওদের দেখে পরি খুব খুশি হয়। সাক্ষাৎ বিনিময় শেষ হলে ওদের সেই একই কথা শুরু হয়, সাদাবকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। পরি কৌশলে ওদের রেস্ট করতে বলে অন্য রুমে নিয়ে যেতে বলে মাকে। পরি এবার তিক্ত হয়ে যায় আর নিজেই নিজেকে বলে, আর কেউ বাকি নেই আমাকে বোঝানোর। আমাকে বোঝানোর জন্য সেই কুমিল্লা থেকে নিশানকেও আনতে পর্যন্ত ভোলেনি। নাসরবান্দার পিস ছাড়বে না সহজে। ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি, এত প্যারা আর সহ্য হচ্ছে না। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে বালিশটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে। পরির মা তখন রুমে আসছিল। কি শুরু করলি এসব? তার আগে তোমরা বলো, আমার সাথে কি শুরু করেছে তোমরা? পাগল হয়ে যাচ্ছি আমি। পরির মা ড্রেসিং টেবিল থেকে নবরত্ন তেল নিয়ে পরির কাছে যায়। এখানে বস। পরি লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে। যত্ন করে মাথায় তেল দিয়ে দিচ্ছে। একটু একটু করে মাথাটা ঠান্ডা হয়। রাগ এখন একদম কমে গিয়েছে। চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে একটা হাত খোপা করে দেয়। এরপর পরীকে শুয়ে দিতে চুলের ভেতর হাত দিয়ে বিলি কাটতে থাকে। মারে, আমার কথা রাগ করিস না, আমি তো মা, তোর ভালো চাই সব সময়। বিয়ের পর ছোট বয়সটায় তুই অনেক কষ্ট সহ্য করেছিস, কিন্তু একটা কথা কি জানিস? একটা মেয়ের ভুল খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু একটা ছেলের হাজার ভুলও চোখকে ফাঁকি দিতে পারে। তুই তো মেয়ে, ডিভোর্স হলে মানুষ তোর দিকে আঙুল তুলবে, সাদাফের দিকে না। তাছাড়া তোর বয়সটা এখনো অনেক কম। এভাবে সঙ্গীহীন জীবন কাটানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথাটা হলো, তোর মধ্যে এখন আর একটা প্রাণ বেড়ে উঠছে।
যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ডিভোর্স হলে তোর সাথে সাথে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তাছাড়া সাদাব আর ওর পরিবার ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে। তাই তোর উচিত বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সাদাবকে ক্ষমা করে দেওয়া। আমার মনে হয় এবার তুই ঠিক সুখী হবি। জীবনে চলার পথে তো কত বাধাই আসবে, ঝড় আসবে। এখন সেই ভয়কে যদি আঁকড়ে ধরে থাকিস তাহলে জীবনে সফলতা আনবি কিভাবে? আমি তোর ওপর জোর করব না, জীবনটা তোর আর সিদ্ধান্তটাও তোর। তুই প্রচন্ড বুদ্ধি সম্পূর্ণ একটি মেয়ে। আমি জানি তুই কখনো ভুল সিদ্ধান্ত নিবি না। পরীর কপালে একটা চুমু দিয়ে উনি রুম ত্যাগ করেন। বিছানায় বসে বসে সবার বলা কথাগুলোই ভাবছে পরী। পরী যে এখনো সাদাবকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না পরী। মাথা কাজ করছে না, পেটের দিকে তাকাতেই মনে হচ্ছে বাবু বলছে, বাবার আদর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না মা। পরীর বুকে মোচড় দিয়ে ওঠে, দোটানায় পড়ে গিয়েছে পরী। রাত 10টা। পরীদের বাড়ির সামনে যে খোলা জায়গাটা রয়েছে সেখানে সাদাব বসে আছে। শুধু সাদাব একা নয়, সাথে আছে আদিল, রেখা, রওশন আর জান্নাত। আদিল সাদাফের কাঁধে হাত রেখে বলল, এভাবে আর কতক্ষণ এখানে বসে থাকবি? যতক্ষণ না প্রিয় আমাকে ক্ষমা করবে। শোন, তোরা এখানে আর বসে থাকিস না, বাসায় যা। বাসায় যাব মানে কি? তোর খারাপ সময় যদি পাশে থাকতে না পারি তাহলে কিসের বন্ধু আমরা? আমার সৌভাগ্য যে আমার খারাপ সময়ে আমি তোদের সবাইকে পাশে পাচ্ছি, কিন্তু পরীর খারাপ সময়টা তো কাউকে পাশে পায়নি, কারোর সাথে কিছু শেয়ারও করেনি। কেউ যেন আমার বা আমার পরিবারের দিকে আঙুল তুলতে না পারে সেজন্য সব নিজে মুখ বুঝে সহ্য করে গিয়েছে। জান্নাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানিস দোস্ত, আমি কখনো ভাবতেও পারিনি পরী এতটা চাপা স্বভাবের। ওকে তো আমি ছোট থেকে দেখছি, খুব চঞ্চল আর প্রাণবন্ত একটা মেয়ে। ও সবসময় সরাসরি কথা বলে, হোক সেটা খারাপ বা ভালো। ও যা সবসময় তাই প্রকাশ করেছে সকলের কাছে। ওর পরিবার থেকে কখনো দেখিনি ওকে কষ্ট দিতে। ওরা মধ্যবিত্ত হলে ও কিছু চাওয়ার আগেই সব হাজির করত। ও হাসলে পুরো বাড়িটা যেন হাসিতে মেতে থাকতো। খুব অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। সত্যি বলতে কি একটা কথা জানিস, আমার মা আমার থেকেও পরীকে বেশি ভালোবাসতো। পরী যখন জেলাস ফিল করতাম, আমি যখন জেলাস ফিল করতাম তখন পরী হেসে কুটি কুটি হয়ে যেত। হাসতে হাসতে সে আমার উপরে গড়িয়ে পড়তো আর বলতো, তুমি কি হিংসুটে বুড়ি গো আপু। ওর এমন হাসিতে আমার জেলাস কখন যে পানি হয়ে যেত কে জানে। আমিও ওর হাসির সাথে যোগ দিতাম। আর সেই মেয়ে কিনা এতটা কষ্ট সহ্য করেছে, সব আমার দোষ তো। আমার জন্যই পরীকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু সত্যি বলছি, যদি একটা শেষ সুযোগ আমি পাই তাহলে কথা দিচ্ছি নিজের সর্বোচ্চটা দিয়ে আমি পরীকে ভালোবাসবো, ভালো রাখবো। সন্দেহ, ভুল বোঝাবুঝি সব মন থেকে ঝেড়ে ফেলবো। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। রাত 11টা। পরীর চোখে এখনো ঘুম নেই। পাশে মা, আপু আর আলভি শুয়ে আছে। বাড়ি ভর্তি তো এখন মেহমান। আসলে মেহমানও ঠিক বলা যাচ্ছে না, এত মানুষ দেখে যে কেউ ভাববে এটা নিশ্চিত কোনো বিয়ে বাড়ি। আস্তে করে বিছানা ছেড়ে পরী ব্যালকনিতে যায়। পরীর মন বলছিল সাদাব বাড়ির সামনেই থাকবে। ব্যালকনিতে গিয়েও ঠিক তাই দেখলো। পরীর মেজাজটা বিগড়ে গেল। আর এসব সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করতেই হবে। দরজা খুলে পরী ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুম থেকে সোজা রান্নাঘরে যায়। হঠাৎই রওশন, আদিল, রেখা, জান্নাত প্রত্যেকের ফোনে একটা করে টেক্সট আসে। কিছুক্ষণ পর ওরা উঠে পড়ে, দোস্ত আমাদের খুব খিদে পেয়েছে, আমরা দেখে আসি আশেপাশে কোনো দোকান খোলা আছে নাকি। আচ্ছা যা। নিশা টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। রান্নাঘরের লাইট জ্বলতে দেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। পরীকে দেখে চমকে যায়, আপু কে? ও তুই? এত রাতে রান্নাঘরে কি করছো তুমি? নাগিন ড্যান্স দিচ্ছি। করিস কেন? রান্নাঘরে কি করে মানুষ? নিশান মাথা চুলকে বলল, রান্না করে। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? এই আপু তুমি এটা কি বানাচ্ছ? পরে হাত দিয়ে নিশানের মুখ আটকে ধরে, চুপ,
একদম আর কোনো কথা বলবি না, চুপচাপ দাঁড়িয়ে দেখ আমি কি করি। 11:15 বেজে গিয়েছে। নিশানের পেটে অনেকগুলো প্রশ্ন জমে আছে, কিন্তু ভয় কিছু জিজ্ঞেস করতে পারছে না। নিশানকে দেখে বিষয়টা বুঝতে পারে পরি মুচকি হেসে বলে, একটু পরই সব প্রশ্নের উত্তর পাবি, এখন শুধু চুপটি করে বসে থাক। 11:58 নিশানের হাতে বড় একটা পেপার, কিন্তু গিফট পেপার দিয়ে মোড়ানো। পরির হাতে একটা বাক্স। নিশানকে নিয়ে মেইন গেটের দরজা খুলে বাইরে যায়। এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল পরির মা। পরি কি করতে চলেছে সেটা বুঝতে পারছে না তিনি। পরির রুমে ব্যালকনিতে চলে যায়। ওখান থেকে নিচে সবটাই পরিষ্কার দেখা যায়। বাইরে যেতে যেতে 12টা বেজে যায়। পরীকে দেখে অবাক হয়ে যায় সাদাব। পরি, তুমি এত রাতে এখানে? কুকুরের মতো বাড়ির সামনে বসে কেন থাকো? তুমি কি ভেবেছো এভাবে বাড়ির সামনে বসে থাকলে আমি গলে পানি হয়ে যাব? আর কতবার ক্ষমা করব তোমায়? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না সাদাব। পরির কথা শুনে সাদাফের চোখে পানি এসে পড়ে। আমাকে ক্ষমা করে দাও পরি, শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আমি তোমার পায়ে ধরছি। কথাটা বলে সাদাব পরির পা ধরতে যায়। পরির সাথে সাথে 2 পা পিছিয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। অশ্রুসিক্ত চোখ নিয়ে সাদাব পরির দিকে তাকায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সাদাব তখনও মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। সাদাবের বন্ধুরা এতগুলো বেলুন ফুলিয়ে নিয়ে এসেছে, আর সাথে মোমবাতি আর বাজি। বেলুন আর বাজি ফোটাচ্ছে আর সকলে একসাথে বলছে হ্যাপি বার্থডে টু ইউ সাদাব। মাটি থেকে সাদাব উঠে দাঁড়ায়। তার মানে তোদেরও মনে ছিল আজ আমার জন্মদিন? একদম না। পরি আমাদের সবাইকে মেসেজ দিয়েছে আমরা যেন দোকান থেকে বেলুন মোমবাতি নিয়ে আসি, তোকে যেন কিছু না জানাই। আর পরি এটাও বলে দিয়েছে ওকে যেন উল্টা পাল্টা কোনো প্রশ্ন না করি। এখন তোর সাথে আমরাও সারপ্রাইজড। বাহ, আমাদের স্যারের জন্মদিন পালন করা হচ্ছে। পেছনে তাকে দেখে পরি আর সাদাবের পরিবারের সবাই, সাথে সুলতানের পরিবার, সুলতান আর দিশাও আছে। পরি মাথা নিচু করে হেসে দেয়। সকলে কেক কাটার জন্য তাড়া দিল। নিশান এবার বলল, এজন্যই তো তাহলে এত রাতে কেক বানানো হচ্ছিল। কেক কাটার পর পরি সাদাবকে কেক খেয়ে দেয়। সকলে অনেক খুশি, পরি সাদাবকে ক্ষমা করে দিয়েছে তাই। সাদাব পরির হাত ধরে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কি বললো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি? আর তোমরা সবাই কি ভেবে উইশ করেছি মানে আমি ওকে ক্ষমা করে দিয়েছি? হা 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 হা। এখনো বড় সারপ্রাইজ তো বাকি আছে মিস্টার সাদাব। পরির কথা শুনে সবার মুখের হাসি বিলীন হয়ে যায়। আনন্দের আমেজ সব শেষ হয়ে যায়। পরির হাত ধরে রাখলো। সাদাবের হাতটা হালকা হয়ে যায়। অস্ফুট স্বরে বলল, তাহলে তুমি কি আমায় ক্ষমা করতে পারোনি পরি? পরি আর উত্তর দিল না। সাদাবের হাতে গিফট পেপার দিয়ে মোড়ানো প্যাকেটটা দিল। সাদাব কাঁদতে কাঁদতে বলল, কি আছে এটাতে? ডিভোর্স পেপার? তুমি আমায় ডিভোর্স দিবে? আমি মানি না, এটা আর মানবো না। ছিঁড়ে ফেলবো আমি এই ডিভোর্স পেপার। আমাকে ছেড়ে যেতে দিব না তোমায়। আল্লাহ ছাড়া কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না। আর এটা তো সামান্য একটা কাগজ, এটা তো আমি এখনই ছিঁড়ে ফেলবো। টেনে গিফট পেপারটা ছিঁড়ে ফেলে। ভেতরের কাগজটা ছিঁড়তে যাও তখনই হাত থেকে কিছু একটা নিচে পড়ে যায়। নিচে তাকিয়ে হাতে থাকা ছিঁড়তে যাওয়া কাগজটা দেখে। এটা তো ডিভোর্স পেপার নয়, মেডিকেল রিপোর্ট। মাটি থেকে কাগজটা তোলে। খামের মতো বড় কাগজটা থেকে আল্ট্রাসোনোগ্রাফির কাগজ বের হয়, যেটাতে বাবুর আকৃতি দেখানো যাচ্ছে। ছলছল চোখে পরির দিকে তাকায় পরি, এটা আল্ট্রাসোনোগ্রাফির কাগজ? আমাদের মেয়ে হবে। তুমি কি ভেবেছিলে ডিভোর্স দিব? এত সহজে ডিভোর্স? আমার ভালোবাসা এতটা ঠুনকো না যে সামান্য ঝড়েই ভেঙে যাবে। যে ভালোবাসতে পারে সে ক্ষমাও করতে পারে। আমিও যদি তোমার মতো আচরণ করি তাহলে আমাদের পার্থক্য থাকলো কোথায়? একটা মেয়ে যখন মা হয় তখন সবার আগে সে তার বাচ্চার কথা ভাবে। একদিকে আমার ভালোবাসার মানুষ আর অন্যদিকে আমার বেবি। আমি কি করে ছাড়তাম তোমায়? সাদাব একা নয়, সবার চোখে পানি চলে এসেছে। সাদাব পরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও পরি, ক্ষমা করো। আমি কথা দিচ্ছি আমি কখনো এমন করব না। বেস্ট হাজবেন্ড হওয়ার আপ্রাণ চেষ্টা করব। তুমি যে আমার কতটা জুড়ে রয়েছো
সেটা আমি বুঝতে পেরেছি। অনেক ভালোবাসি তোমায়, অনেক। সকলের সামনে আজ আমি গর্বের সাথে চিৎকার করে বলছি, সত্যি আমি ভাগ্যবান এমন একটা তুমি পেয়ে। প্রত্যেকটা ছেলে যেন তোমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পায়। এতদিন তুমি বলতে না তোমার আমি, এটা তোমার নয় পড়ি, এটা আমার বলা উচিত। হ্যাঁ, আমি বুঝেছি আর বলবো, শুধু আমার তুমি। খুব ভালোবাসি তোমায় সাদাপ। পাশাপাশি দুজনে শুয়ে আছে, সাদাফের বুকে মাথা রেখে শুয়ে আছে পরি। সাদা পরির কপালে চুমুখে বলল, এখন তো তোমার 9 মাস চলছে, আর কিছুদিন পরে আমার আম্মাজান আসবে। আম্মাজান? হ্যাঁ, আমার ছোট্ট আম্মাজান। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আছে, শোনো। বলো। বাবু হলে কোথায় ঘুমাবে? কোথায় ঘুমাবে মানে? বিছানায় ঘুমাবে? দূর, সেটা বলিনি। মাঝখানে ঘুমাবে নাকি কিনারে ঘুমাবে? ও, এই কথা। আমি এই কিনারে ঘুমাবো, মাঝখানে বাবু ঘুমাবে, আর ওই পাশে তুমি ঘুমাবে। কি? এখন বাবুই সব, তাই না? বাবুই সব আদর পাবে। আমি কে? আমি তো কেউ না, এজন্যই তো দূরে সরিয়ে দিবে। সব আদর ভালোবাসা তো বাবুই পাবে। এই যা, রাগ করছো কেন বউ? আচ্ছা যাও, আমি মাঝখানে, তুমি আর বাবু আমার দুই পাশে ঘুমাবে। একদম না। বাবুকে আমার থেকে দূরে রাখবে কেন? তাহলে তুমি বলো কি করবে? আমি কেন বলবো? আমি কেন বলবো? তুমি বলবা। পেয়েছি। আমি এই কিনারে ঘুমাবো, তারপর তুমি, আর ওই পাশে বাবু। ঠিক আছে? এবার ঠিক আছে। কিন্তু পড়ি আবার কিন্তু কি না, মানে বলছিলাম যে বাবুকে যে কিনারে রাখবো, যদি দেয়ালের সাথে মাথা লেগে আর ব্যথা পায়। হ্যাঁ, বললেই হলো নাকি? আরে, আর তোমার মতো বোকাও না আমি। ওই পাশে কোলবালিশ দিব, প্রয়োজনে 4টা কোলবালিশ দিব, তবুও মাঝখানে বাবুকে দিব না। এই কি বললা? তার মানে আমাকে দূরে সরানোর ধান্দা? না না, একদম না, মজা করছি সোনা। বউ আমার, তুমি মাঝখানে থাকবা, আমি তোমায় জড়িয়ে ধরবো, আর তুমি বাবুকে জড়িয়ে ধরবা। পরি হেসে দেয়। এক হাত সাদাফের গালে রেখে ঠোঁটে আলতো চুমু দিয়ে বলে, ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব তোমায়। শক্ত করে পরীকে জড়িয়ে নেয় নিজের বুকে, আর শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায়। দোয়া করবেন সবাই, যাতে সব ভালোবাসার মানুষগুলো সুখে থাকে। সমাপ্তি। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমি এখন থেকে নিয়মিত গল্প দেব। প্লিজ রেসপন্ড করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।